নেপাল, দ্য ল্যান্ড অফ হিমালয়। বাংলাদেশ থেকে মাত্র 1 ঘন্টা 20 মিনিট দূরত্বে পাহাড় সমৃদ্ধ এমন একটি দেশ রয়েছে যেখানে আপনি না গেলে বুঝতে পারবেন না যে আপনি সুইজারল্যান্ড কিংবা ইউরোপের কোনো দেশে চলে এসেছেন। কী নেই এই দেশটিতে? একদিকে যেমন রয়েছে প্রাচীন সভ্যতার ইতিহাস, অন্যদিকে রয়েছে পাহাড় বেষ্টিত হিমালয়ের সর্বোচ্চ পাহাড়চূড়া মাউন্ট এভারেস্ট। প্রতি বছর লাখ লাখ পর্যটক সুদূর ইউরোপ আমেরিকা থেকে এই দেশটিতে ভ্রমণে আসে। যেহেতু বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতের ভ্রমণ ভিসা বন্ধ, তাই আপনি অনায়াসে আপনার সেকেন্ড চয়েস হিসেবে নিতে পারেন নেপালকে। কারণ বিমান ভাড়া সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় এই দেশটিতে আপনি অনায়াসে ভ্রমণ করতে পারেন। তো আমার এই ভিডিও সিরিজ জুড়ে সম্পূর্ণ থাকছে নেপাল ভ্রমণ নিয়ে একটি বিস্তারিত বর্ণনা। বরাবরের মতো আমরা চলে আসলাম হজরত শাহজালাল এয়ারপোর্টে। আর এখানে আমরা কাস্টমস এবং ইমিগ্রেশন কমপ্লিট করে সোজা চলে যাই আমরা স্কাই লাউঞ্জে। আর স্কাই লাউঞ্জে যারা ইবিএলের ক্রেডিট কার্ড আছে তারা অনায়াসে ক্রেডিট কার্ড দেখিয়ে 2 জন আপনারা লাঞ্চ অথবা ব্রেকফাস্ট করে নিতে পারেন। তো আমরা যেহেতু আমাদের বিমান 2:50 মিনিট, তো আমরা ইবিএল কার্ড দেখিয়ে আমরা লাঞ্চ করার জন্যই প্রবেশ করলাম স্কাই লাউঞ্জে। এখানে রয়েছে বাহারি খাবারের সমৃদ্ধ, যার মধ্যে রয়েছে খিচুড়ি, মোরগ পোলাও, বিভিন্ন ধরনের ফলের আইটেম তো রয়েছে, এছাড়া রয়েছে ডেজার্ট আইটেম, এছাড়া কোল্ড ড্রিঙ্কস ব্যবস্থা তো থাকছেই। তো ভিউয়ার্স, আমরা খাবার পর্ব সেরে আমরা চলে আসলাম আমাদের জন্য নির্ধারিত যে আসন রয়েছে ওইখানে কিছুক্ষণ অপেক্ষা করব এবং এখান থেকে আমরা আমাদের যে ইউএস বাংলা বিমান, যেটা এই যে দেখা যাচ্ছে ইউএস বাংলা বিমান, ওখানে যাব। তো অবশেষে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে আমাদের বিমানে উঠে বসলাম। আর কিছুক্ষণের মধ্যে প্লেনটি আকাশে উড়াল দিবে আমাদের নিয়ে নেপালের উদ্দেশ্যে। তো ভিউয়ার্স, অন্যান্য বিমানের মাঝে যেরকম হয় ওঠার সাথে সাথে কীভাবে সিট বেল্ট বাঁধতে হবে, অক্সিজেন স্বল্পতা হলে কীভাবে অক্সিজেন পাবো, এবং যদি ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের প্রয়োজন হয় তাহলে এখানে কীভাবে আমরা বের হতে পারবো বিমান থেকে, এই সম্পর্কে কেবিন ক্রু আমাদের বিস্তারিত একটি ধারণা দিল। দেওয়ার পরে আমরা আকাশে উড়াল দিলাম। মেঘাচ্ছন্ন আকাশ, আসলে আমরা অনেক উপর দিয়ে, আর মেঘগুলো আমাদের নিচ দিয়ে হয়ে যাচ্ছে। আর মেঘাচ্ছন্ন, আসলে মেঘ আমাদের অনেক নিচ দিয়ে যাচ্ছে, মেঘ আমাদের অনেক নিচ দিয়ে যেভাবে মেঘ ভেসে বেড়াচ্ছে, আমরা আকাশের উচ্চতে আছি। তো ভিউয়ার্স, অবশেষে দীর্ঘ 1 ঘন্টা 20 মিনিট জার্নি করে আমরা অবশেষে চলে আসলাম ত্রিভুবন ইন্টারন্যাশনাল বিমানবন্দরে। আর যে বিমানবন্দরটি নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। তো আমরা এখন এখানে ল্যান্ড করলাম এবং আমরা আমাদের লাগেজ গুছিয়ে সরাসরি চলে গেলাম ইমিগ্রেশনে। আর ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এয়ারপোর্টের বাহিরে এসে এখান থেকে একটি গাড়ি ভাড়া করে আমরা সরাসরি চলে যাই থামেলের উদ্দেশ্যে। যেহেতু আমাদের হোটেল রিজার্ভেশন করা ছিল থামেলে, তাই আমরা এয়ারপোর্টের বাইরে এসে একটি গাড়ি ভাড়া করি, যার ভাড়া পড়েছে নেপালি রুপি 700 টাকা। আর আমরা এই গাড়িটি নিয়ে এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের হোটেলে থামেলে। যেতে যেতে রাস্তার 2 পারের আঁকাবাঁকা সৌন্দর্য আর পাহাড়গুলো দেখতে লাগলাম, মনে হয় যেন এক মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে আমরা হারিয়ে গেছি। তো ভিউয়ার্স, অবশেষে আমরা ধীরে ধীরে চলে আসলাম আমাদের যে হোটেল রিজার্ভেশন করা আছে থামেল সিটিতে, আমরা থামেলে চলে আসলাম। আর এখন আমরা আমাদের হোটেলে উঠব এবং যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই আজকে আমরা কোথাও আর ঘুরতে বের হব না। আগামীকাল থেকে শুরু হবে আমাদের মূল জার্নি। তো ভিউয়ার্স, আজকে আমাদের নেপাল ভ্রমণের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিন সকালে আমরা একটি গাড়ি সারাদিনের জন্য ভাড়া করি নেপালি 2500 রুপিতে। আর প্রথমে আমরা চলে যাব নাগরকোট এবং সর্বশেষ আমরা যাব দরবার স্কোয়ারে। আর ভিউয়ার্স, যেতে যেতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, ওটা হলো আমরা কিভাবে নেপালে এসে
ইমিগ্রেশন কমপ্লিট করলাম। যেহেতু বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি, তাই ইমিগ্রেশনে তেমন একটা হ্যাসেল পোয়াতে আপনার হবে না। জাস্ট বাংলাদেশ থেকে আপনি শুধু ভিসা আবেদনের কপিটা নিয়ে আসলেই হবে, আর এটা এনে আপনি ইমিগ্রেশনে শো করলেই ওনারা সাথে সাথে আপনাদের একটি স্টিকার ভিসা দিয়ে দেবে। এখানে সর্বোচ্চ আপনার 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এরপর আমরা লাগেজ কালেক্ট করে সরাসরি বিমানবন্দর থেকে বের হয়ে যায়। আর এটা ছিল ইমিগ্রেশনের বিস্তারিত তথ্য। তো ভিউয়ার্স, এখন আমরা যাচ্ছি নাগরকোটের উদ্দেশ্যে। আর নাগরকোট থেকে নাকি হিমালয়ের সর্বোচ্চ চূড়া দেখা যায়। তো আমরা যেতে যেতে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আসলে কতটুকু আপনাদের দেখাতে পারলাম। ভিউয়ার্স, শহর ছেড়ে যখন আমরা লোকালয়ে চলে আসি, তখন এই পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা থেকে শহরের যে সৌন্দর্য অনায়াসে আপনার মনকে কেড়ে নেবে। আর যে অস্থির ভিউ, মনে হবে যেন আপনি সুইজারল্যান্ড অথবা ইউরোপের কোনো দেশে চলে আসছেন। সেই না, দেখেন আমরা যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, তাহলে এই যে সেই আমরা মনে হয় যেন এটা কোথায় সুইজারল্যান্ড বা হ্যাঁ সুইজারল্যান্ড, এরকম ভিউটাই আসতেছে। হ্যাঁ ছবি নিব, অবশ্যই ছবি নিব। এটা হলো আমরা মনে হয় যেন নেপালে থেকে মনে হয় যেন আমরা সুইজারল্যান্ডের পাহাড় পর্বতগুলো আমরা এনজয় করতেছি, সেই রকম ভিউ। আসলে এত সুন্দর জায়গা, যদি আমরা সরাসরি না আসি বোঝা যাবে না। যেমন এই যে পাহাড় পর্বতের উপরে, এগুলো মিনিমাম 3.5 থেকে 4,000 ফিট উপরে বিল্ডিংগুলো করা, কিন্তু এটা সম্পূর্ণ পাহাড় এবং খুবই সুন্দর ভিউ। আসলে মন চাচ্ছে এখানে বাসা বাড়ি করে চিরজীবনের জন্য থেকে যায়। তো আমরা যারা আসলে দেশের ভিতরে গণ্ডি বেঁধে থাকি, তারা যদি আমরা আসলে এখানে না আসি, দেশের বাইরে নিয়ে এসে যদি দেশ সম্পর্কে না জানি, আসলে অস্থির একটা ভিউ, যেগুলো আমরা সাধারণত সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড বা নাম শুনছি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সাধারণত এই ভিউগুলো থাকে। এত সুন্দর ভিউ আসলে না বললে নয়। ভিউয়ার্স, এখানে আপনাদের আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি। নাগরকোট মূলত কাঠমান্ডু শহর থেকে 32 কিলোমিটার দূরত্ব, আর এটা পুরোটাই পাহাড়ি পথ। আর এই সম্পূর্ণ পাহাড়ি পথটা আপনার যেতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। মূলত নাগরকোট আপনি আসবেন এই পাহাড় ঘেরার সৌন্দর্যগুলোকে উপভোগ করার জন্যই। নাগরকোটের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3200 ফুট উপরে। আর এই নাগরকোট থেকে ওয়াচ টাওয়ারের মাধ্যমে আপনারা হিমালয় পর্বতমালা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এই হলো ওয়াচ টাওয়ার, যেটা সর্বোচ্চ পাহাড় চূড়ায় অবস্থিত। আর এখান থেকে নাকি মাউন্ট এভারেস্টের দেখা যায়। তো আমরাও আসলে ওয়াচ টাওয়ারে উঠলাম, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হওয়াতে আমরা ক্লিয়ারভাবে ওইভাবেই মাউন্ট এভারেস্ট দেখতে পারিনি। তারপরেও আমরা যতটুকু পেরেছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। তো ভিউয়ার্স, নাগরকোটের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের দিনের অন্যতম আরেকটি গন্তব্যস্থান, যেটা নেপালের কাঠমান্ডু শহরের একেবারে সন্নিকটে অবস্থিত দরবার স্কোয়ার। প্রাচীন ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এই দরবার স্কোয়ার, যার প্রত্যেকটি পরতে পরতে রয়েছে
প্রাচুর্যের ছোঁয়া। তো ভিউয়ার্স, অবশেষে আমরা চলে আসলাম দরবার স্কোয়ারে। ভিউয়ার্স, এই যে মূল এন্ট্রি গেট, এই গেট দিয়ে আপনাকে মূলত ভিতরে প্রবেশ করতে হবে। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা যদি এর ভিতরে ঢুকতে চান, বিশেষ করে যারা স্থানীয় বা নেপালিস্ট, তাদের জন্য কোনো এন্ট্রি টিকিট লাগে না। কিন্তু আপনি যদি আদার্স কোনো কান্ট্রির হয়ে থাকেন, ওই ক্ষেত্রে আপনার নেপালি 500 রুপি লাগবে। নেপালে মোট 3টি দরবার স্কোয়ার রয়েছে, যথা কাঠমান্ডু দরবার স্কোয়ার, পাটান দরবার স্কোয়ার এবং অন্যটি হলো ভক্তপুর দরবার স্কোয়ার। আর আমরা বর্তমানে যেই স্কোয়ারটিতে প্রবেশ করছি, এটার নাম হলো ভক্তপুর দরবার স্কোয়ার। ভিউয়ার্স, ভক্তপুর দরবার স্কোয়ার সম্পর্কে ইতিহাস ঘেঁটে যতটুকু জানা গেল যে এটার মূল কাজ শুরু হয় 1563 সালে। আসলে এটার এক একটা স্ট্রাকচার এক একটা সময়ে বিভিন্ন রাজারা তাদের বংশানুক্রমে স্থাপন করেন। মূলত স্ট্রাকচারগুলোর সূচনা ঘটে রাজা প্রতাপ মল্লবের হাত ধরেই। আর ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে 2015 সালে নেপালে বিশাল ধরনের একটা ভূমিকম্প হয়, যে ভূমিকম্পের ফলে এই স্ট্রাকচারগুলোর বিভিন্ন ধরনের ক্ষতি সাধন হয়েছিল। পরবর্তীতে নেপাল রাষ্ট্রপ্রধান এর কিছু সংস্কার কাজ করেন। কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ওইসব ভবনে দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে, কারণ ওটা খুবই ঝুঁকিপূর্ণ। যতটুকু জানা যায় যে 1896 সাল পর্যন্ত রাজারা বংশানুক্রমে এখানে বসবাস করতেন। ভিউয়ার্স, আপনারা যারা নেপাল ভ্রমণে আসবেন, অবশ্যই এই যে দরবার স্কোয়ারগুলো রয়েছে, যেমন পাঠানকোট দরবার স্কোয়ার, কাঠমান্ডু দরবার স্কোয়ার এবং ভক্তপুর দরবার স্কোয়ার, এই স্কোয়ারগুলো অবশ্যই আপনার ঘুরে ঘুরে দেখবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হবে আবার আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।